বিয়ের রাতে হঠাৎ করে আমার বর এসে আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এক ধাক্কায় আমি গিয়ে পড়ি ব্যালকনির গ্রিলে। মাথায় প্রচণ্ড আঘাত পাই আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে এসব। এমনিতেই মন খারাপ, পরিবারের সবাইকে ছেড়ে এসেছি, তার ওপর তার এমন ব্যবহার তো আমি কল্পনা মেনে নিতে পারছি না। সারা রাত কেটে যায় আমার ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে, তবু তিনি দরজা খুলেননি। এতক্ষণে কপাল ফুলেও উঠেছে আমার। সকালবেলা বাসার লোকজন ডাকাডাকি করায় প্রত্যয় এসে দরজা খুলে দেয় আর আমাকে ডেকে বলে রাতের ঘটনা যেন বাসার কেউ জানতে না পারে। সবাই যেন ভাবে আমাদের মধ্যে সব কিছুই স্বাভাবিক ছিল। আমি তার দিকে মাথা তুলে তাকাতেই সে বলে ওঠে, ইস, কপালে কি হয়েছে? ওহো, গ্লিনে ব্যথা পেয়েছ? আই অ্যাম সো সরি। আমি আসলে বুঝে উঠতে পারিনি তুমি যে এইভাবে আঘাত পাবে। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে অন্য একটা শাড়ি পরে চলে যাই নিচতলায়। বাসার সবাই এসে ভিড় জমায় আমাকে দেখে। আজ আমাদের বউভাতের প্রোগ্রাম। আমার শাশুড়ি মা এসে বললেন, বউ, তোমার কপালে কি হয়েছে? কিভাবে মাথায় আঘাত পেলে? আমি চুপ করে আছি দেখে প্রত্যয় হাসতে হাসতে এসে বলে, মা, ও কাল খাট থেকে ঘুমের মধ্যে পড়ে গিয়ে কপাল ফুলিয়েছে। শাশুড়ি মা প্রত্যয়কে ধমক দিয়ে বলেন, এটা কি কোনো হাসির কথা? আজ থেকে বৌমাকে ওই পাশে শুতে দিবি আর তুই এ পাশে শুবি। প্রত্যয়ের মিথ্যে কথা সহজ সরল শাশুড়ি মা বিশ্বাস করে নেন। আমাকে তাড়াতাড়ি নাস্তা এনে দিয়ে বলেন, এই নাও মা, তাড়াতাড়ি খেয়ে নাও। একটু পরই পার্লারের লোকজন তোমাকে সাজাতে চলে আসবে। আমি কোনো রকম অল্প একটু খেয়ে নিলাম। একটু পরই পার্লারের দুই আপু চলে আসেন আমাকে সাজাতে। আমার সাজ যখন পুরোপুরি কমপ্লিট, তখন প্রত্যয় ওর ড্রেস নেওয়ার জন্য রুমে আসে। প্রত্যয় আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কিছুক্ষণ পরে বলে ওঠে, এত সেজে কি হবে? আমার তো এত কিছু যায় আসে না। তুমি সাজলেও যা, না সাজলেও তাই আমার কাছে। এই কথা বলেই প্রত্যয় রুম থেকে বেরিয়ে যায়। আমি শুধু অবাক হয়ে ভাবতে থাকি, তিনি কেন করেছেন এরকম আমার সাথে। প্রত্যয়ের আত্মীয় স্বজন সবাই খাওয়া দাওয়া করে এসে আমাকে দেখে যাচ্ছেন আর প্রশংসা করে আমার শাশুড়ি মাকে বলে যাচ্ছেন, বউ তো অনেক সুন্দর এনেছ।
এত বড় বাড়িটা আজ আলোকিত লাগছে, পরিপূর্ণ লাগছে। আমার শাশুড়িও অনেক খুশি তাদের প্রশংসায়। আমার শ্বশুর এসে হঠাৎ করেই বলে উঠলেন, আমার বৌমাকে যে এভাবে বসিয়ে রেখেছ, আমার বৌমা কি খেয়েছে? শাশুড়ি মা ধীরে কণ্ঠে বললেন, ইস, ভুল হয়ে গেছে, পার্লারের সাজের চক্করে তো ওকে খাওয়ানোই হয়নি। বাবা এবার রেগে গিয়ে বললেন, প্রত্যয়, এই প্রত্যয়। এবার প্রত্যয় যেন ঝড়ের গতিতে দৌড়ে আসলেন, জি বাবা। তোমার বিয়ে করা স্ত্রী এখনো খায়নি, এ খেয়াল আছে? স্ত্রীর খবর রাখা শিখো। এখন থেকে ওর খেয়াল রাখা তোমার দায়িত্ব, মনে থাকে যেন। প্রত্যয় মাথা নিচু করে উত্তর দিলেন, জি বাবা। এতক্ষণে এইটুকু বুঝতে পারলাম, প্রত্যয় এবং শাশুড়ি বাবা মাকে অনেক ভয় পান। শাশুড়ি মা খাবার এনে আমাকে খাইয়ে দিতে শুরু করলেন। প্রত্যয় আমার দিকে রাগী চোখে তাকিয়ে রইলেন, যেন না জানি কত দিনের শত্রুতা তার সাথে আমার। সন্ধ্যা প্রায়, আমার বাসায় লোকজনও খাওয়া দাওয়া করে নিয়েছেন। এখন আমাকে আর প্রত্যয়কে নিয়ে যাবেন তাদের সাথে করে আমাদের বাসায়। শাশুড়ি মা এসে প্রত্যয়কে তৈরি হতে বলার প্রত্যয় রেগে বলে ওঠেন, আমি যাব না ওই বাসায়। যার বাসা তাকে যেতে বলো, সে যাক। আমি গিয়ে কি করব ওইখানে? আর তখনই বাবা এসে বলেন, প্রত্যয়, তুমি কি কিছু বললে? না বাবা, আমি রেডি হচ্ছি, ওই বাসায় নাকি যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হও, তারা অপেক্ষা করছেন। আর ওখানে গিয়ে সবার সাথে সুন্দর আচরণ করবে, মনে থাকবে? জি আচ্ছা। এরপর আমরা বাবা মায়ের কাছে থেকে বিদায় নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আজ আমাদের বাসায় ও আমার রুমটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে সবাই। খাটটাও সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আমরা বাসায় যেতেই আশেপাশে থেকে অনেকেই আমাদের দেখতে আসেন। আমার কাজিনরা এসে প্রত্যয়ের সাথে দুষ্টুমি করে। প্রত্যয় আমাদের বাড়ির সবার সাথে ভালো ব্যবহার করেন। এমনি কি আমার বাবা মায়ের সাথেও। শুধুমাত্র আমার সাথে ছাড়া আমি এটাই বুঝলাম না আমি কি করলাম। রাতে সবার সাথে খাওয়া দাওয়া করে আমরা আমাদের রুমে যাব।
সেই মুহূর্তে আমার ছোট ভাই বোনেরা প্রত্যয়ের কাছে 5,000 টাকা দাবি করে বসে, তাহলে নাকি রুমে ঢুকতে দেবে না। ওরা খুব কষ্ট করে নাকি রুম সাজিয়েছে। প্রত্যয় ভদ্র ছেলের মতো কোনো ঝামেলা ছাড়াই হাসতে হাসতে ওদের 5,000 টাকা দিয়ে রুমে ঢুকে গেলেন। আমি তো অবাক। আমি তো ভেবেছি এই ছেলে এখন রাগ করে তার বাসার উদ্দেশ্য রওনা দেয় কি না। না, ওনাকে তো বুঝতেই পারছি না আমি। আমরা দুজন রুমে ঢুকি আর সবাই চলে যায়। আমি খাটে গিয়ে বসতেই প্রত্যয় আমাকে বলে, এই উঠো খাট থেকে, আজ এই খাট আমার। তুমি কেন এই খাটে বসছো? মানে আবার কি? আজ এই খাট আমার। এই বলেই হলো সারা জীবন থাকলাম আমি। উড়ে এসে জুড়ে বসতে চাইছে এখন আরেকজন। রুম আমার, খাট আমার, সব আমার। আমি বসবো, শুনবো, আমি খুশি তাই করব। এই বলে আমি খাটে উঠে বসে পড়লাম। তাহলে আমি কই থাকবো? আপনি খাটের এক পাশে থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার সমস্যা আছে। কি সমস্যা? আমি শোবো না তোমার সাথে। আমি আপনার বিয়ে করা বউ, ভুলে গেলেন নাকি? কিসের বউ? আমি তো তোমায় বউ বলে মানি না, আর না কোনো দিন মানব। কি বলছেন এইসব? যা শুনেছ ঠিকই শুনেছ। আমি তোমায় কোনো দিন আমার বউ বলে স্বীকৃতি দিতে পারবো না। আমার অপরাধ, তোমার কোনো অপরাধ নেই। তাহলে এত প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। কয়েকটা দিন যাক, আমি তোমায় ডিভোর্স দিয়ে দিব। কয়েকটা দিন সময় দাও আমায়। আপনার মাথা ঠিক আছে? কি বলছেন এইসব আপনি? আমি চাই না এই বাসায় কোনো রকম সিক্রেট করতে। প্লিজ চুপচাপ শুয়ে পড়ো। আর কয়েকটা দিন একটু আমার বউ এর অভিনয় করে যাও, আমার বাবা মা যেন বুঝতে না পারেন। তারপর আমি তোমায় সব সময় মতো মুক্তি করে দিব। আমার কাছে এর চেয়ে বেশি কিছু আশা করো না। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। এখন তুমি খাটে শুয়ে মুখ ফিরিয়ে কান্না করবে। যাও করো, মনটা একটু হালকা হবে। আসলে তোমার কোনো দোষ নেই, দোষ আমারই। এখন আপনি বলবেন আপনি আরেকটা মেয়েকে ভালোবাসেন, তাই তো? আর তাই আমাকে ডিভোর্স দিয়ে ওই মেয়েকে আপনি বিয়ে করবেন, তাই না? আর আমিও কাঁদতে কাঁদতে তার হাতে আমার স্বামীকে তুলে দিব। এই যে মিস্টার, কান খুলে শুনুন, আমি ওই সব মেয়ের মতো না, ঠিক আছে? যে নেকা কান্না কেঁদে নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিবে। আমি 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 আমার কোনো কিছু ভাগ অন্য কাউকে দেই না, আর স্বামীর ভাগ দিব অসম্ভব। প্রেম ভালোবাসা যা ছিল সব বিয়ের আগে ছিল। এখন থেকে আমি আপনার বর্তমান আর ভবিষ্যৎ। খবরদার, আর যদি ওই মেয়ের সাথে কোনো রকম যোগাযোগ রাখেন, আমার চেয়ে ভয়ঙ্কর আর কেউ হবে না। কি করবে তুমি? ভয় দেখাও আমাকে? আমার এক কথা, তোমাকে আমি ডিভোর্স দিব কয়দিন পর। এটাই আমার শেষ কথা। আর আমারও শেষ কথা শুনে রাখুন, আমার আর আপনার মাঝে যে আসবে তাকে আমি কি পরেরটা পরেই দেখা পাবেন। সেই মুহূর্তে প্রত্যয়ের ফোনে একটা কল চলে আসে। ফোনটা রিসিভ করেই প্রত্যয় বলে, হ্যাঁ এখনই
আর তখনই তোমায় প্রয়োজন। মেঘা প্রথম পর্ব।